থ্যাংক ইউ মিজান। আসসালামু আলাইকুম। আমার তো একটা ইন্ট্রোডাকশন দিয়ে ফেলেছেন। আমার আসলে সবচেয়ে বড় কথা ও বলে নাই যে আমরা দুজন একই ইয়ারমেট, আমরা দুই ফ্যাকাল্টি থেকে পাশ করেছি, যদিও এটা একটা আমাদের একটা সুন্দর আন্ডারস্ট্যান্ডিং আছে। আর আমি যেটা বললেন যে প্রাণ ডেইরি কনসালটেন্ট, প্রাণ ডেইরি তো জানেন তো বাংলাদেশের সবচেয়ে বড় মিল প্রডিউসার এবং মিল প্রসেসর। আসলে সবচেয়ে বড় কথা যত দই ঘি মিষ্টি মাখন এগুলো সবচেয়ে বেশি কিন্তু প্রাণ থেকে তৈরি হয়, এবং প্রাণ কিন্তু মিষ্টিও তৈরি করে। আপনি জানেন তো মিঠাই নাম, ওদের ব্র্যান্ডের নাম হলো মিঠাই। আপনাদের এখানে যেমন হাইওয়ে সুইটস, ওদের মিঠাই অনেক বড় বিষয় আছে। আরেকটা বিষয় হলো আমি বিএসটিআই এর স্ট্যান্ডার্ড কমিটি, যেটা বেকারি এবং কনফেকশনারি আইটেমের, ওই কমিটির একজন প্রপোজ মেম্বার। আর সবচেয়ে বড় কথা হলো আমার সবচেয়ে বড় কাজ হলো যারা খামারি এবং যারা দুধ কারখানা দিতে চান দুধের প্রসেস করে, তাদেরকে রাস্তা দেখায় দেওয়া, তাদের সব রকম সাহায্য করা। যেমন বিএসটিআই এর ক্ষেত্রে তাকে পরামর্শ দেওয়া, তার লেবেল করা, তার ফ্যাক্টরি স্থাপন করা, খামার হলে খামার স্থাপন করা, এই বিষয়ে আমি পুরোপুরি সাহায্য করে থাকি। এরকম বহু আমার মানে যেটা আপনাদের মতন খামারি অথবা ছোট ক্ষুদ্র উদ্যোক্তা আছেন যাদেরকে আমি সাহায্য করেছি, এর মধ্যে তারা ব্যবসাও করছেন। আমি ঠাকুরগাঁয় পিকেএসএফ এর তত্ত্বাবধানে একটা বড় ট্রেনিং হয় দুধ প্রক্রিয়াজাতকরণের উপর। তো আমার সুযোগ হয় যে ওখানে যে মাঝে মধ্যে ট্রেনিং দেওয়ার, সেখানে দই ঘি মিষ্টি মাখন আইসক্রিম সবই তৈরি করানোর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয় 3 দিনের। তো এটা অবশ্য ওদের সিস্টেমটা আলাদা, আপনারা তো আলাদাভাবে ব্যবসা করবেন, ওটা মূলত এনজিও পর্যায়ে যারা তাদের সাথে জড়িত তাদের একটা সুযোগ তারা করে দেয়। তো আমি এত বেশি সময় নিব না, যেহেতু নামাজেরও সময় হয়ে গেছে, আপনাদের অনেকে নামাজ পড়বেন, খাবার ব্যাপার আছে, এবং আরো বিকেলে আপনাদের একটা ফার্ম ভিজিটের ব্যাপারে আমাকে প্রফেসর মিজান আমাকে অবগত করেছেন। আমি সর্বোচ্চ 35 মিনিট সময় নিব। আপনারা কি এই সময়টা দিতে রাজি আছেন? যদি সমস্যা থাকে কারো, আপনারা অবশ্যই যে কোনো সময় যে ফ্রেশ হয়ে বা বাইরে চলে যেতে পারেন, অসুবিধা নেই। আমি তাহলে শুরু করি বেশি কথা না বলে। আজকে আপনারা সারাদিন অনেক ফোন ধরে ট্রেনিং করেছেন। আমি খুব সংক্ষেপে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় শুধু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমার টপিক হচ্ছে খামারে উৎপাদিত দুধের বহুমুখীকরণ, অর্থাৎ দুধ থেকে বিভিন্ন ধরনের পণ্য কিভাবে তৈরি করা যায়, এবং বিএসটিআই অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়াটা। তো এখানে উপস্থিত সিবাসুর যে আমাদের সিনিয়র প্রফেসররা কলিগরা আছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন। আর সাথে আপনারা যারা আছেন তারা তো অবশ্যই আজকে আমাদের মধ্যমণি। আপনাদেরকে আমি আরেকটা জিনিস শেখাবো, বিএসটিআই এর অনুমোদন প্রাপ্তির প্রক্রিয়া, কিভাবে বিএসটিআই লাইসেন্স করবেন। আমি দ্বিতীয়টা দিয়ে আগে শুরু করি, যেটা এটা ছোট অংশ, আইনগত বিষয়ে কিছু আছে। আপনারা এই 3 কোণা সিলের সাথে সবাই পরিচিত না? বিএসটিআই বাংলাদেশে যত খাবার প্যাকেটে মোড়ায় বিক্রি করা হয়, খেয়াল করেন, প্যাকেটে মোড়ক করে, পানি হোক, দুধ হোক, অথবা আপনার চকলেট হোক, মিষ্টি হোক, এর বাইরেও সিমেন্ট, রড, যেগুলো নির্দিষ্ট মান মেনে বাজারে বিক্রি করতে হয়, সবাইকে বিএসটিআই থেকে সনদ নেওয়া বাধ্যতামূলক, লাইসেন্স। এটা সরকারের নিয়ম। এই লোগো কোনো খাবারে থাকলে, যেমন খেয়াল করেন প্রাণ ডেইরির একটা টক দইয়ের আমরা বাটি দেখতে পাচ্ছি 1/2 কেজি, এখানে কিন্তু একটা লোগো আছে, খেয়াল করে দেখেন, লক্ষ্য করলে এটা হলো বিএসটিআই। মিলভিটা, সবাই তো মিলভিটার নাম জানেনি। মিলভিটার 2 ধরনের ঘিয়ের কৌটা, এই ঘিয়ের নিচে দেখেন 3 কোণা নম্বরটা দেখা যাচ্ছে না, এটাই হলো বিএসটিআই। এবং আপনারা যদি মিষ্টির দোকানে যান, যে মিষ্টির দোকানে মূলত দই বিক্রি হয়, তাদের দেখবেন যে যেই কাউন্টারে টাকা দেওয়া হচ্ছে, বড় মিষ্টির দোকান যদি হয়, ওখানে কিন্তু একটা বাধাই করে সার্টিফিকেট রাখা থাকে, ঠিক 2 পৃষ্ঠার। এইটাই হলো বিএসটিআই এর লাইসেন্সের সার্টিফিকেট। আপনাদেরকে এই পুরো স্লাইডটা আমরা দিয়ে দেব। আচ্ছা, এটা খুলে ফেললে ভালো হয়, আমি তো ভাবছিলাম ওইখান থেকে প্রেজেন্টেশন দেব। এই পুরোটা প্রেজেন্টেশন আপনাদেরকে যেন দিয়ে দেওয়া হয়, যেহেতু আইনগত বিষয়। আমি মনে করি যে এখানে হঠাৎ করে শুনলেন, অর্ধেক মনে রাখলেন, অর্ধেক ভুলে গেলেন, তাহলে কিন্তু হবে না। সেজন্য আমি প্রফেসর মিজানকে
আমি এটা শেয়ার করে দিয়েছি, এই পুরো প্রেজেন্টেশন ৭৬টা স্লাইড প্রক্রিয়াজাতকরণ থেকে শুরু করে বিএসটিআই পাওয়া আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। সুতরাং এখানে আপনারা ছবি তুলে কষ্ট করার প্রয়োজন হবে না, কারণ এই অরিজিনালটাই আপনারা পাচ্ছেন, এটা আপনাদের জন্যই তৈরি করা। যাই হোক, এই বিএসটিআই এই সনদটা, এটা ব্র্যাক ডেইরি, দেখেন ব্র্যাক ডেইরির নারকেল তেলের জন্য, যাই হোক এরকম সনদ আপনারা পাবেন। এই সনদ না নিয়ে কেউ বাজারে কোনো জিনিস বিক্রি করতে পারবেন না, সরকারের নিষেধাজ্ঞা। তারপরে তো অনেকে করে, তারা মোবাইল কোর্টে ধরা খেলে ১ লাখ ১.৫ লাখ টাকা ফাইনও হয়। এখানে আইনগত বিষয়টা আমি পরে আসবো, যে যদি কেউ অনুমোদন ছাড়া এই 3 কোণা চিহ্নটা ব্যবহার করে, আপনি লাইসেন্স করেন নাই কিন্তু আপনি ছাপায় দিলেন, তাই না? বাংলাদেশে এরকম করতে করতে আমরা মজাই পাই যে আমি আমার নাই কিন্তু আমি চালাই দিলাম যে হ্যাঁ আমার বিএসটিআই লাইসেন্স আছে, এরকম অনেকে করে। কিন্তু আবার বিএসটিআই লাইসেন্সের মেয়াদ 3 বছর, আপনি প্রথমবার করলেন, 3 বছর পর নবায়ন করলেন না, মনে করলেন যে জীবনে একবার বিএসটিআই করছি মানে একবার হজ করেছি, যত পাপ করি ওই এক হজ দিয়ে চালাই দিতে পারবো, এটা কিন্তু হবে না রে ভাই। 3 বছর পর পর মেয়াদ শেষ হলে লাইসেন্স করতে হবে। তখনও যদি লাইসেন্স ব্যবহার না করে, নবায়ন না করে, তাহলে মোবাইল কোর্টে ধরা খাবেন। সেই আইনটা আমি পরে বলবো। কিন্তু তাহলে আমি বিএসটিআই কেন করব আপনাদের কাছে পরিষ্কার হচ্ছে। বিএসটিআই করব সরকারের নির্দেশের কারণে, আমার উপায় নাই। বিএসটিআই করব কোন ধরনের খাবারের জন্য, যেই খাবারটা আমরা প্যাকেটজাত করে বাজারে বিক্রি করব, মোড়কজাত করে। কেউ সিঙ্গারা সামোসা কেবল ভেজে ভেজে সবাইকে খাওয়াই দিচ্ছে রাস্তায়, তার বিএসটিআই এর দরকার নাই। মিষ্টি, রসগোল্লা, রসমালাই, চমচম তৈরি হচ্ছে আর আমি শোকেজে সাদা রেখে বিক্রি করে দিচ্ছি। বিএসটিআই এটার জন্য বিএসটিআই আইন হয়েছে, এখনো কিন্তু প্রয়োগ হয়নি, কিন্তু এটা মিষ্টিও চলে আসছে বিএসটিআই এর আওতায়। এতদিন মিষ্টি ছিল না, কিন্তু দই আর ঘি অনেক আগে থেকে বিএসটিআই করা। কেউ যদি দই বিক্রি করতে চান বিএসটিআই করতে হবে, কারণ দই একটা পাত্রের মধ্যে থাকে, মুখটা ঢাকা থাকে, তার মানে কি এটা মোড়কজাত হয়ে গেল। আচ্ছা, বিএসটিআই কি জিনিস বুঝায় আমার একজন ক্রেতা হিসেবে, আপনার একজন ক্রেতা হিসেবে? ধরেন আপনি তো চানাচুর কিনতে গেলেন, চানাচুরের গায়ে বিএসটিআই লেখা প্যাকেটের গায়ে, তার মানে কি বুঝায়? 1 নম্বর জিনিস বুঝায় এই পণ্যটা নির্দিষ্ট নিয়ম অনুযায়ী স্বাস্থ্যসম্মত একটা কারখানায় তৈরি, তার মানে ক্রেতার সুরক্ষা। 2 নম্বর হচ্ছে এই পণ্যের গায়ে লেখা যেই কথাগুলো, পণ্যের ওজন, কবে মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে, কবে উৎপাদন হলো, এর মধ্যে কি কি পুষ্টিমান আছে, কি কি দিয়ে তৈরি হয়েছে জিনিসটা, সবকিছু সরকার কর্তৃক পরীক্ষিত এবং নিরাপদ বলে স্বীকৃত। তারপরে এটা ক্রেতার একটা বিরাট বিষয় না? যেমন একটা খাবারের গায়ে যদি হালাল সার্টিফিকেট থাকে, এবং বাই দ্য ওয়ে বলেও নেই বিএসটিআই কিন্তু হালাল সার্টিফিকেট দেয়, আসসালামু আলাইকুম, বিএসটিআই কিন্তু হালাল সার্টিফিকেটও দেয়। এটা হচ্ছে আলাদা একটা সিস্টেম। এখন কোনো জিনিসের হালাল সার্টিফিকেট থাকা মানে হলো যে মুরগিটা ঠিক মতো জবাই হয়েছে, এর মধ্যে শুকরের চর্বি ব্যবহার হয়নি। আমি আপনাদেরকে বলি, বাংলাদেশে কিন্তু প্রতি বছর লক্ষ লক্ষ টন শুকরের চর্বি আমদানি হয়, আপনারা জানেন? ড্রাম ভরে ভরে এরকম এই চিটাগাং পোর্ট দিয়ে ঢোকে। এবং এই শুকরের চর্বি বলা হয় প্রাণী খাদ্য হিসেবে ব্যবহার হবে, এবং এটা শুকরের চর্বি ডিক্লেয়ার দিয়ে আনে না, কিন্তু আনে হলো গরুর চর্বি ডিক্লেয়ার দিয়ে। কিন্তু এটা কিন্তু আসলে শুকরের চর্বি, গরুর এত চর্বি হয় না, শুকরের হয়। এই খাবারগুলো প্রাণী খাদ্যে না যে অনেকগুলো চলে যায় বেকারিতে। বেকারিতে পাফ পেস্ট্রি, আমরা যে পেস্ট্রি খাই না, এই যে চিকেন পেস্ট্রি, পেটিস, এগুলো যে মুচমুচে হয়, এর জন্য স্তরে স্তরে আপনার এই মাখন বা এই ধরনের কোনো চর্বি মিশাতে হয়। এই শুকরের চর্বিগুলো ওখানে ব্যবহার হওয়ার আশঙ্কা আছে, এবং এটা ধরার জন্য যে কমিটি, সেই কমিটিতে আমি মেম্বার এখন। যাই হোক, আল্লাহর রহমতে এটা আমরা শক্ত করে ধরবো ইনশাল্লাহ। শোনেন, যে জিনিসটা আবার বলি, যদি হালাল সার্টিফিকেট বিএসটিআই দিয়ে দেয়, তার মানে একজন ক্রেতা কিন্তু নিশ্চিন্ত যে এখানে কোনো রকমের হারাম জিনিস নাই। তেমনি ভাবে বিএসটিআই এর লোগো থাকা মানে এর মধ্যে কোনো খারাপ কেমিক্যাল নাই, কোনো খারাপ দীর্ঘ মান ধরে রাখার জন্য আমরা অনেক প্রিজারভেটিভ ব্যবহার করি, ফরমালিন বা এই ধরনের জিনিস, সেগুলোও নাই। আমার বাচ্চার জন্য নিরাপদ। আপনাদেরকে নিজেদের দিক বিচার করলে বিএসটিআই এর লোগোটা যেমন গুরুত্বপূর্ণ,
আপনি যখন উৎপাদন করে কাউকে খাওয়াবেন, দিবেন, মার্কেটে সাপ্লাই দিবেন, বিএসটিআই ওই একইভাবে গুরুত্বপূর্ণ, দুই দিক দিয়েই। এজন্য সরকার এটাকে বাধ্যতামূলক করে দিয়েছে। যখনই দুধ খোলা বিক্রি করেন অসুবিধা নাই, বোতলে ভরে বিক্রি করবেন বিএসটিআই দিতে হবে, প্যাকেটে করে বিক্রি করবেন বিএসটিআই করতে হবে নিয়ম। তরল দুধেও যদি পাস্তুরিত হয়, আর যদি কাঁচা হয় তাহলে বিএসটিআই চোখ বন্ধ করে থাকে, কিন্তু নিয়ম হলো কাঁচা দুধেও আসলে করা, কিন্তু বিএসটিআই চোখ বন্ধ করে। এত ধরলে তখন ঠক বাসতে গা উজাড় হয়ে যাবে। সেজন্য নিয়ম হচ্ছে পাস্তুরিত তরল দুধ যখন হবে, যখন দইয়ের কাপটা আপনি সুন্দর করে মোড়কে আবৃত করবেন, যখন ঘি বানায় কৌটায় ভরবেন, প্লাস্টিকেরই হোক টিনের কৌটাই হোক, বিএসটিআই করতে হবে। তাহলে বিএসটিআই পাওয়ার জন্য আপনাদের নিয়মটা আমি বলে দিই, বেশি জটিল কিন্তু না। এই ডকুমেন্টগুলো যেহেতু প্রেজেন্টেশনের পরে আপনার পাওয়ার পয়েন্ট দেওয়াই থাকবে, এগুলো আপনারা লিস্ট দেখতেই পারেন। নির্ধারিত ফর্মে আবেদন করতে হবে আপনাকে। এই আবেদন ফর্ম কোথায় পাবেন? বিএসটিআই এর অফিসেও পাবেন, আবার এখন অনলাইনেও আবেদন করা যায়। যারা ইন্টারনেট ব্যবহার করতে জানেন, এটা এখন আর কষ্ট করে অফিসে যেতে হয় না বিএসটিআই, কিন্তু গেলে ওরা একটা ফর্ম বিনামূল্যে আপনাদেরকে দিবে। সেখানে আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার এনআইডি নাম্বার, ফোন নাম্বার, ঠিকানা, কোন পণ্যের জন্য বিএসটিআই করছেন, এই ইনফরমেশন গুলো লেখা থাকবে। ট্রেড লাইসেন্স লাগবে, আপনার প্রতিষ্ঠানের কিন্তু একটা স্বীকৃতি দরকার, সরকারি ট্রেড লাইসেন্স থাকবে। আপনি যখন এগুলো ব্যবসা করবেন, বেকারি দেন, দই, ঘি, মিষ্টি, মাখন, মিষ্টির দোকানই দেন, আপনার একটা কিন্তু ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করতে হবে। ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস, খেয়াল করেন। মিল ভিটার একটা গরুর ছবি দেখি না আমরা, মিল ভিটার, তারপরে প্রাণের একটা লোগো দেখা যায় না, লালের মধ্যে প্রাণ শব্দটা লেখা, এটার নাম হলো লোগো, এবং প্রাণ হলো ট্রেডমার্ক। আড়ং, ব্র্যাক ডেরির হলো আড়ং হলো ট্রেডমার্ক। মিল্ক ভিটা শব্দ, আপনারা মিল্ক ভিটা নামে কোনো দুধ বাজারে ছাড়তে পারবেন না। এটা একমাত্র বাংলাদেশ মিল্ক প্রডিউসার্স কোঅপারেটিভ ইউনিয়ন লিমিটেড, তারা ছাড়া এই নাম কেউ ব্যবহার করতে পারবে না। এই যে অধিকার, সেটাকে বলা হয় ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। একটা লোগো, যেমন আপনার ধরা যাক যে মা দধি বা মা দধি ভান্ডার, এটা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম। যখনই দেখা যায় যে, আমরা দেখি না যে রাস্তায় রাস্তায় মাতৃ ভান্ডারের রসমালাই, আপনি কুমিল্লার দিক দিয়ে যান না কেন, 1000 মাতৃ ভান্ডার পাবেন, এর মধ্যে আসল মাটাকে সেটাই হারায় গেছে সৎ মায়ের অত্যাচারে, বুঝতে পারছেন? কারণ তারা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন করে নাই। যদি করত, সাথে সাথে আরেকজন যদি মাতৃ শব্দটা রাখতো, মাতৃ ভান্ডার, এর আগে নিউ বা আদি যাই ব্যবহার করুক, ধরা খেয়ে যেত। এখন সবাই লিখবে মাতৃ ভান্ডার, উপরে ছোট্ট করে লেখা আদি। অথবা বাটা জুতার পাশে বিটাকে পুরা না বাঁকায় বিটাকে আর এর মতো করে রাটা হয়ে যায়। এগুলো তামাশা হবে না তখন? এগুলো তখন সরকার আপনাকে প্রোটেকশন দিবে। তাহলে আপনার নাম, কোম্পানির নাম, ব্র্যান্ড নেম এবং একটা লোগো, যেটা দেখে মানুষ চিনবে যে হ্যাঁ, এটাই হচ্ছে আমার এই পণ্যটা যেটা আমি কিনতে চাচ্ছি, সেই লোগোটা হচ্ছে ট্রেডমার্ক। এটা রেজিস্ট্রেশন করে দেন শিল্প মন্ত্রণালয় 6500 টাকা ফির বিনিময়ে। আপনি আপনার প্রতিষ্ঠানের নাম, লোগো ইত্যাদি নিয়ে শিল্প মন্ত্রণালয়ের যে অফিসে যোগাযোগ করে বলবে যে এই আমার প্রিন্ট করে দেওয়া লোগো মার্ক, তখন তারা সারা বাংলাদেশের খুঁজবে রেকর্ডে এই নামে এই লোগোর কোনো পণ্য কেউ রেজিস্ট্রেশন করেছে কিনা। যদি করে থাকে বলবে যে ভাই এটা হবে না, আপনি চেঞ্জ করে নিয়ে আসেন। আর যদি নতুন থাকে 6500 টাকা নিয়ে আপনাকে লোগোটা রেজিস্ট্রি করে দিয়ে দিবে, এবং আপনি ছাড়া কেউ ওটা জীবনে কোনোদিন ব্যবহার করতে পারবে না, একেবারে কিয়ামত পর্যন্ত, যদি না আপনি লোগোটা রাইট কাউকে বিক্রি করে দেন। সেটা হলো ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। তবে ট্রেডমার্ক রেজিস্ট্রেশন না করলেও অনেক অফিস বিএসটিআই সার্টিফিকেট দেয়, থাকা ভালো, কিন্তু প্রথম দুইটা কিন্তু লাগবেই। তারপর আয়কর পরিষদের প্রত্যয়পত্র ইটিআইএন, এটা লাগবে, জরুরি লাগবে। হলো স্যানিটারি লাইসেন্স। স্যানিটারি লাইসেন্স হচ্ছে আপনার কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন তার লাইসেন্স। আচ্ছা, কারখানা পরিষ্কার পরিচ্ছন্ন এটা কে দিবে সার্টিফিকেট বলেন তো? কেউ জান, ধারণা আছে? রাইট, এটা হচ্ছে সিভিল সার্জন অফিসের আওতায় স্যানিটারি ইন্সপেক্টর একটা অফিস আছে।
সহকারী স্যানিটারি ইন্সপেক্টর বা বিভাগীয় স্যানিটারি ইন্সপেক্টর, তাদের কাছে যাবেন, 500 টাকা হলো ফি, আর 500 টাকা হলো মিষ্টি খাওয়ার খরচ। এই 1000 টাকায় সবই ইস্যু করে তারা, কিন্তু আপনার দরকার বিএসটিআই করতে গেলে স্যানিটারিটা। ওরা বলার পরে আপনার কারখানায় আসবে, এসে বলবেন যে এই জায়গাটা বাইরের দিকটা একটু পরিষ্কার করেন, এই জায়গাটা একটু সুন্দর করে পাকা করেন, এগুলো বলে দিয়ে যাবেন। আপনি এগুলো করবেন, এগুলো বলে দেওয়ার পরেই সব সার্টিফিকেটটা দিয়ে দেয়। সেটাই, যাই হোক, এটা আপনাকে সার্টিফিকেট দিতে হবে, নাহলে বিএসটিআই পাবেন না। এরপরে ভাবে হচ্ছে আপনার এনআইডি লাগবে, প্রত্যেকের এনআইডি ছাড়া কিন্তু কাজ হবে না। লেবেল, মোড়ক এবং প্যাকেট, আপনি যেই লেবেলটা ব্যবহার করবেন আপনার পণ্যের গায়ে, আগাম সেই লেবেলটা বিএসটিআই লোগো সহ প্রিন্ট করে 10টা জমা দিতে হয় সাথে করে। ধরুন আপনি ঘি তৈরি করলেন, ঘিয়ের কৌটার গায়ে একটা মোড়কের লেবেল দিবেন না, অথবা দইয়ের মুখটা, কাগজের মুখ যেটা আইসক্রিমের মতন আমরা বসায় দিই, তার মধ্যে আপনার কারখানার নাম, এক্সপায়ারি ডেট ইত্যাদি দেওয়া থাকবে না, এক জায়গায় বিএসটিআই দেওয়া থাকবে না। এই রকম লোগো আগেই মুদ্রণ করে তাদেরকে জমা দিতে হবে 10 কপি। এরপর আবেদন ফি, প্রথম আবেদন ফি হলো 2000 টাকা এবং 15% ভ্যাট, মানে হলো 2300 টাকা জমা দিতে হবে। এটা হলো 2টা কাজের জন্য, এই 1000 টাকা করে। প্রথম 1000 টাকা হলো লাইসেন্সের জন্য। আমরা যে 3 কোণা মার্ক যেটাকে বললাম না, এটাকে বলা হয় সিএম বা সার্টিফিকেশন মার্ক। এত জটিল জানার দরকার নাই, এইটার জন্য 1000 টাকা। আর আপনার পণ্যটার যে ওজন ঠিক আছে, 200 জায়গায় আপনি 250 গ্রাম দিয়ে দিচ্ছেন না, 250 গ্রাম দিলে অসুবিধা আছে? 200 জায়গায় আপনি লিখলেন যে ভিতরে 200 গ্রাম ঘি আছে, দিয়ে দিলেন 250 গ্রাম, কোনো সমস্যা আছে? সমস্যা আছে কি? আছে কিনা? কার সমস্যা আছে? এটা আপনার সমস্যা। কিন্তু যদি মনে করেন আমার তো সমস্যা 200 টাকা 250 দিলে, আচ্ছা আমি 150 দিয়ে দেই, তখন কার সমস্যা? তখন তো কাস্টমারের সমস্যা। এবং বিএসটিআই হলো কাস্টমার প্রোটেকশন। যদি 200 লেখা থাকে, 200 যেন থাকে, এটা বিএসটিআই সার্টিফিকেট করে দিবে। এটাকে বলা হয় মেট্রোলজি সার্টিফিকেশন। সেটার জন্য আরো 1000, মানে একে 2000 টাকা। ঠিক আছে, সোজা কথা 2000 টাকা দিতে হবে। আর প্রতি 1000-এ 150 টাকা, মানে হলো 2300 টাকা আপনাকে সব মিলে দিলে ওরা একটা রিসিপ্ট দিয়ে দিবে। এবং এরপরে আপনি পরীক্ষা করবে আপনার কাছ থেকে স্যাম্পল নিয়ে, এটার খরচ কিন্তু আপনাকে দিতে হবে। ঘিয়ের জন্য একরকম পয়সা, দইয়ের জন্য একরকম, এটা আমি পরে আসছি, লিস্ট দেওয়াই থাকবে। এটা যদি পাস করে যায় আপনার জিনিসটা, হ্যাঁ পরীক্ষায় আপনারটা পাস করে গেল, ঘিটা ফার্স্ট ক্লাস, বাজারে বিক্রি করা যাবে, তখন আপনাকে ওরা ফোন দিয়ে বলবে যে আসেন, এবার আপনি 3 বছরের লাইসেন্সের ফি জমা দেন। এটা সাধারণত মিনিমাম 15,000 টাকা 3 বছরের জন্য। সেটা হলো দইয়ের জন্য। আর ঘিয়ের জন্য প্রায় 19,000 টাকা। এই বিষয়টা আমি পরে বলবো, কত টাকা আপনাদের খরচ হবে। এটা একদম ফ্রি না। কিন্তু আমি বিএসটিআই এর কাছে আপিল করেছিলাম যে যেহেতু বাংলাদেশ অধিকাংশ লোক বিএসটিআই করে নাই, উদ্বুদ্ধ করার জন্য ফিটা কমায় আনেন। এটা আমি বলছি, কিন্তু ওদের আবার যুক্তি আছে জোরালো, এটা পরে আলোচনার বিষয়। এখনকার যেটা সেটাই আমরা জানি। সবার শেষ হলো মেট্রোলজি প্যাকেট সংক্রান্ত 3 বছরের জন্য প্রতি পণ্যের জন্য 60,000 টাকা আরো বাড়তি দিতে হবে। এখন ধরেন আপনি ঘি করলেন, ঘি 3টা ধরনের কৌটা করলেন, একটা হলো 1 কেজির কৌটা, হাফ কেজির কৌটা, আর 200 গ্রামের কৌটা। 3 রকম কৌটা না? তাহলে ঘিয়ের জন্য 5000 টাকায় 3 ক্যাটাগরির জন্য একটা কমন, আর প্রতি ওজনের জন্য আরো 500 টাকা করে। দই করলেন হাফ কেজি, 250, 100 গ্রামের ছোট কাপ, তাহলে 3টার জন্য 500 আরো 1500, 5000 যোগ 1500, এই জন্য 6500 টাকা। তাহলে এই পরিমাণ টাকা আপনাকে দিতে হবে। এই কয়েকটা জিনিস যদি থাকে, আপনার পকেটে টাকা থাকে আর হাতে যদি কাগজ থাকে, বিএসটিআই পাবেন ইনশাআল্লাহ। কোনো প্রশ্ন এই পর্যন্ত? প্রশ্ন হলো এই যে আপনি যেটা বললেন, এত খরচ করে কার ঠেকা পড়েছে যে আমি করতে যাব? যদি না করেন, এতদিন বনে একটা বাঘ ছিল হলো বিএসটিআই। এই বিএসটিআই এর অত্যাচারে জিনিস বিক্রি করা মুশকিল হয়ে যেত। বিএসটিআই হলো চিতাবাঘ। এখন বনে আরো 2টা বাঘ আসছে, একটা হলো ভোক্তা অধিকার, একটা মেছো বাঘ আসছে, আর একটা নিরাপদ খাদ্য, এটা রয়্যাল বেঙ্গল টাইগার।
এর বাইরে আবার কিন্তু বিড়াল আছে, মানে শিকারী বিড়াল, এটা হলো মোবাইল কোর্ট। এরা যদি বিএসটিআই লাইসেন্স ছাড়া কাউকে যদি এই পণ্য বিক্রি করতে দেখে, আপনার কাফনের কিন্তু পয়সাও হবে না। আমি দাঁড়ায় থেকে আমার অভিজ্ঞতা খুব খারাপ। ম্যাজিস্ট্রেট আসছে, আমি এক জায়গায় দাঁড়ায় আছি, আমার পাশে এক লোক দেখে ঘড়ি আর মোবাইল দেখতেছে। 6টার পরেই সে ঢুকে গেল একটা খাবারের দোকানে, যে বলে তোমার লেজার বের করো, সার্টিফিকেট বের করো। সার্টিফিকেট দেওয়ার পরে বলতেছে কারখানা দেখি ভিতরে, এটা তো খুলে ওটা তুলে বলতেছে এটা খারাপ ওটা খারাপ, এই 25,000 টাকা জরিমানা। সে বলছে স্যার, আয় মুখে মুখে কথা 50,000 টাকা জরিমানা, স্যার এটা অন্যায়, আবার মুখে মুখে কথা 1 লাখ টাকা। এইভাবে হবে আপনার। একটা প্রতিবাদ করবেন, সাথে সাথে 25,000 50,000 করে বাড়তে থাকবে ফি। আমার নিজের চোখে দেখা। এই জন্য বি কেয়ারফুল, সাবধান। আপনারা বলতেছেন যে এত খরচ করে কি লাভ, এই খরচ না করলে সরকার আপনাকে দাঁড়াতেই দিবে না, দিনকাল খারাপ। সেজন্য বাধ্য হয়ে এই আপনাদের মিজান স্যার আমাকে এখানে আনছে। কেন আনছে? আর আমি এই 7 ঘন্টা, এই ট্রেন অ্যাক্সিডেন্ট করছে কোথায়, আমি 7 ঘন্টা রাতের বেলা গরমে আটকায় আছি, কেন আপনাদের সামনে আমি হাজির হলাম? শুধু এই সংবাদ দিতে যে রেহাই নাই কিন্তু আপনাদের, ধরা কিন্তু খাবেন, ঠিক আছে? এটাই হলো কথা। শোনেন, প্রক্রিয়াগুলো বলে দিই। প্রথমে আবেদনপত্র জমা দিলেন, ওরা যাচাই করলে, এরপরে ওরা আপনাকে ফোন দিবে, আজকে আবেদন জমা দিলেন 1 সপ্তাহের মধ্যে আপনার কারখানা ভিজিটে আসবে। তখন তারা ইন্সপেক্টর 2-4 জন লোক নিয়ে কারখানায় আসবে, কারখানা পরিদর্শন করবে, এবং আপনার যেই পণ্যগুলো, যেমন ঘি যদি বিক্রি করতে চান বা দই, সেগুলো ওরা ওখান থেকে বাছাই করে সিল করে দিবে বিএসটিআই একেবারে সিল ছাপ্পর দিয়ে, যেটা আপনাকে আপনার দায়িত্বে বিএসটিআই এর অফিসে পৌঁছায় দিতে হবে অ্যানালিসিস করার জন্য ভালো আছে কিনা। তাহলে এই কাজটা করবে দ্বিতীয়তে। এটা 1 সপ্তাহের মধ্যেও হয়ে যেতে পারে, আবার আপনি যদি একটু দেরি করতে চান 1.5-2 মাসও লাগতে পারে। আপনি বললেন না স্যার আমার কারখানা একটু ঠিকঠাক করে নেই, বা স্যার আমি তো থাকবো না, আমি হজে চলে যাব, 2 মাস পরে আসেন, তারা তাই করবে, আসবে, কিন্তু আসবে। তারপরে সিলকৃত নমুনা ল্যাবরেটরিতে জমা দিতে হবে। কাকে জমা দিতে হবে? জমা দিতে হবে আপনাকে। আমি অনেককে বিএসটিআই করে দিয়েছি, আসে এই আপনার চিটাগাংয়ের আশেপাশে, আমি নিজে দাঁড়ায় থেকে। আমার অভিজ্ঞতা হলো, যিনি ইন্সপেক্টর অনেক সময় রিকোয়েস্ট করলে উনি সাথে করে এই নমুনাটা নিয়ে চলে যান। তবে তাদেরকে একটু খুশি করে দেওয়া লাগে, একটা মাইক্রোবাস নিয়ে আসে, 4-5টা কারখানা দেখে, তো তাদেরকে একটু ওই যে মাইক্রোবাসের ভাড়াটা দিয়ে দিতে হয়, আর একটু পেট ভরে একটু খাওয়াই দিতে হয়। হ্যাঁ, হয়তো 2টা মাছের পদের জায়গায় 7টা মাছের পদ করবেন, খেয়ে যেন অন্তরটা খুশি হয়ে যায়। দুনিয়ার নিয়ম শোনেন, দুনিয়ার নিয়ম হলো আমাদের সবাইকেই আসলে মানুষকে খুশি করে চলতে হয়। বাসার বউ বাচ্চাকে খুশি করা লাগে, তারপরে কাস্টমারকে খুশি করা লাগে, খামারের শ্রমিকদের খুশি করা লাগে, সরকারের লোকদের খুশি করা লাগে। এই খুশি করতে করতে আমাদের জীবন শেষ। এটা আমাদের খুশি চলে গেলেও কিছু করার নাই, এটা কিন্তু করতে হবে আপনাদেরকে, খেয়াল রাখেন, তাই না? এখন কথা হলো, এই না হলে আপনি, ওরা বলবে যে আমি নিতে পারবো না, আমি অন্য জায়গায় যাবো, আমি আপনার দই নষ্ট হয়ে যাবে, আপনি ফ্রিজে রাখেন, নিজ দায়িত্বে দিবেন। তাহলে আপনাকে কি করতে হবে? এই জিনিসটা ফ্রিজে রাখতে হবে, রেখে পর দিন, আজকে পরিদর্শন করলো, পর দিন এটাকে সুন্দর করে প্যাকেট করে সোজা দৌড় দিয়ে বিএসটিআই অফিসে জমা দিতে হবে। দিলে তারপরে তারা পণ্য পরীক্ষা করে রিপোর্ট দিবে। ওদের ল্যাব আছে, ল্যাবরেটরি, যে দইয়ের মধ্যে যা যা থাকা দরকার তা আছে কিনা, ক্ষতিকর কিছু আছে কিনা, সব কিছু তারা যাচাই বাছাই করে যদি দেখে যে আপনার পণ্যটা ভালো, তখন আপনাকে ফোন দিবে, রিপোর্ট এবং মূল্যায়ন করে চূড়ান্ত অনুমোদন দিবে যে হ্যাঁ, একে বিএসটিআই লাইসেন্স দেওয়া যায়। তাহলে এই 5 নম্বর স্টেপ পর্যন্ত আসতে কত সময় লাগতে পারে? 1.5 মাস। যদিও নিয়ম হলো 14 কার্য দিবস, মানে 3 সপ্তাহের মধ্যে দেওয়া। আর জরুরি ফি দেন ডবল হয়ে যাবে তখন ফি, তখন 5 কার্য দিবস, মানে 1 সপ্তাহের মধ্যে দেওয়া। কিন্তু আপনি যদি চুপচাপ বসে থাকেন তাহলে 1.5 মাস পর্যন্ত লাগতে পারে। আনঅফিশিয়ালি, অফিশিয়ালি 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে তারা আপনার নামে বিল ইস্যু করবে। বিল মানে কি? ফোন দিবে, একটা কাগজ দিবে, চিঠি দিয়ে বলবে যে আপনি অন্য বিএসটিআই লাইসেন্স পাওয়ার উপযোগী হিসেবে বিবেচিত হয়েছে, আপনি নির্ধারিত ফি জমা দিয়ে লাইসেন্স নিয়ে যান। তখন আপনি জমা দিয়ে আবেদনকারী কর্তৃক ফি জমা দান করবেন। এক এক খাবারের জন্য, পণ্যের জন্য এক এক ধরনের ফি, আমি পরে বলবো। এবং সবার শেষে আপনাকে একটা, ওই যে শুরুতে একটা লাইসেন্স দেখালাম না, এরকম 1 পৃষ্ঠা একটা সাদা কাগজ, এটা ম্যাট্রিক ইন্টারমিডিয়েটের ইয়ের মতো, সার্টিফিকেটের মধ্যে পাতলা,
হাতে ধরায় দিবে। তার মানে আপনার পণ্য এসএসসি পাস করে গেল, বাস শেষ। এটাই হলো বিএসটি। কোনো প্রশ্ন? আচ্ছা, এবার টাকার হিসাবটা বলি। টাকার এখানে একটা ফ্যাক্টর আছে, এটা আপনাদের জানতে হবে। কত টাকা খরচ যাবে? 4টা খাতে টাকা যাবে। এক নম্বর হলো সিএম মেট্রোলজি আবেদন ফি। ওই যে বললাম না যে 1000 2000 যোগ 15%, এটা হলো 2300 টাকা যাবে। আমি সব ভ্যাট সহ বলছি। পরীক্ষণ ফি, পাস্তুরাইজ মিল্ক যেটা প্যাকেটজাত তরল দুধ, সেটার জন্য 2873 টাকা বা 2873। মাখনের জন্য 2292 টাকা, ঘিয়ের জন্য 3088 টাকা। ঘিয়ের টেস্টগুলো দিয়ে দামি কঠিন, এজন্য ঘিতে একটু বেশি খরচ হয়। আইসক্রিমের জন্য 2848 টাকা, ফার্মেন্টেড মিল্ক বা দই 1458 টাকা, লাসি বা ইয়োগার্ট ড্রিঙ্ক এর জন্য 4404 টাকা। এটা আবার খরচ বেশি, কারণ এখানে ব্যাকটেরিয়া টেস্ট করতে হয় আমাদের। এবং ফ্লেভারড মিল্ক যেমন চকলেট মিল্ক, ভ্যানিলা মিল্ক, ম্যাঙ্গো মিল্ক, এগুলোর জন্য 2495 টাকা। অন্য অনুযায়ী আপনাকে টাকা দিতে হবে। এটা হলো পরীক্ষার ফি। কিন্তু অর্থাৎ ওরা যে স্যাম্পলটাকে টেস্ট করে বলবে এটা ভালো কি খারাপ, এই টাকাটা কিন্তু আপনার পকেট থেকে দিতে হবে। তারপরে সিএল লাইসেন্স, মানে হচ্ছে 3 কোণা মার্ক ব্যবহার করার যে লাইসেন্স, 3 বছরের জন্য। ওরা হিসাব করে 3 বছরে আপনি কত হাজার কেজি দই বিক্রি করতে পারেন, কত হাজার কেজি ঘি বিক্রি করতে পারেন, তার একটা হিসাব আছে। পরে আপনি যদি একেবারে ছোট্ট ক্যাটাগরিতে পড়েন, বাচ্চা শিশু, তখন আপনাকে প্রতি বছরের জন্য 5000 টাকা করে 15000 টাকা তারা মিনিমাম চার্জ দিবে। এরা 1.5 কোটি 2 কোটি টাকা করে দেয় 3 বছর লাইসেন্সের জন্য, জানেন? ওখানে ক্যাটাগরি করা আছে। আপনি বিএসটি এর যে ওয়েবসাইট আছে ওখানে দেখবেন যে কর্মী সংখ্যা 9 জনের কম হলে এত টাকা করে দিতে হবে, 9 জন থেকে 29 জন হলে এত টাকা, আবার বিক্রি যদি বছরে 3 কোটি টাকার বেশি হয় এত টাকা, 6 কোটির বেশি হলে এত টাকা করে। আর আপনারা যদি একেবারে যেহেতু নতুন, আপনাদের জন্য বছরে 5000 ধরে 3 5 15000 টাকা ফি দিতে হবে, এর কম কিন্তু নাই। মওকুফেরও কোনো সুযোগ নাই। স্বয়ং প্রফেসর ইউনুস স্যারকে বললেও উনি মওকুফ করাতে পারবেন না। এটা প্রত্যেকটার জন্য। যদি এটা একটা ভালো প্রশ্ন, যেটা একসাথেই লিখেছি। লাইসেন্স হচ্ছে পাস্তুরাইজ মিল্কের জন্য 15,000, মাখনের জন্য 15,000, ফ্লেভার মিল্কের জন্য 15,000, লাসি করলে 15,000, প্রতি পণ্যের জন্য 15,000 করে। আপনি 15,000 টাকা দিয়ে 1000 পণ্য উৎপাদন করে বিক্রি করে দিলেন, এটা না। আপনি যদি দই বিক্রি করতে চান, দইয়ের জন্য 15,000 দিতে হবে। এর সাথে যদি ঘি হয়, ঘিয়ের জন্য 15,000। তবে ঘি সাধারণত 15,000 রাজি হয় না, ঘি 17,500 টাকা লাগে। ঘি 17,500, হ্যাঁ, ওরা 5.5 করে ধরে ঘিতে। যেহেতু আমি এখানে করে দেওয়া উচিত, তাহলে আমি মনে করি একটু এখানে লিখতে হবে কমপক্ষে কমা দিয়ে প্রতিটি পণ্যের জন্য। এটা করলে ভালো হয়। এটা আমারও মাথায় আসে না। থ্যাংক ইউ আপনারা যারা ধরে দিয়েছেন। কমপক্ষে প্রতিটি পণ্যের জন্য, প্রতি ক্যাটাগরির জন্য 15,000। আপনারা এটা দেখে আবার মনে করেন যে সব কটার জন্য 15,000, তাহলে কিন্তু আবার যদি বলা হয় যে এই প্রফেসর সাহেব বলছেন বিএসটিআই থেকে আমাকে শুরু তিনি বের করে দিবেন, যে তো ছাত্র, এই কথা কিন্তু আমি কারেকশন করে দিলাম। সাবধান, আপনারা সাক্ষী থাকেন। আপনারা কিন্তু আমাকে নেট ওজন 200 গ্রাম, তার বাসায় ইংরেজি বি লেখা থাকে। ঠিক আছে? আচ্ছা, একটু পরে দেখাচ্ছি। বি লেখা থাকে। বি মানে হলো এই ওজনের ডিক্লারেশন। আপনি 200 গ্রাম বলে যে 200 গ্রামই দিচ্ছেন, হ্যাঁ 202 হতে পারে, 205 হতে পারে, কোনো অসুবিধা নেই। একটু বেশি দেওয়াই ভালো, কারণ আপনারা তো জানেন যে কোরআনেই বলা আছে যারা ওজন দেয় তাদের দুর্ভোগের বিরাট কায়। সুতরাং ওজনে আমরা কিন্তু কম না দিই, একটু বেশি দেই, কিন্তু অন্ততপক্ষে আমার পাল্টাও বেশি রাখি। ঠিক আছে?
প্লাস মাইনাস না, প্লাস মাইনাস লেখার সুযোগ নাই এখানে। শোনেন, নেট ওজন মানে কি? নেট ওজন মানে হলো মোড়ক ফেলে দেওয়ার পরে ভেতরে যে জিনিস আছে শোনেন, হঠাৎ করে বগুড়া থেকে আসার পথে বাস থামছে, শেরপুর বলে একটা জায়গা আছে, পাশে দেখি বগুড়া খাঁটি দই দই কিনে নিয়ে আসছি। বাসায় এসে হাত মুখ ধুয়ে খেতে বসছি, চামচ ঢুকায়, চামচ আর ঢোকে না, হাড়ি এর উপর সরের মতো পাতলা একটা দইয়ের লেয়ার। তো দইটা দুর্দান্ত ছিল, এটাও সত্য, কিন্তু আমি তো মাটি কিনে নিয়ে আসছি টাকা দিয়ে। তো এই যদি ঘটনা ঘটে তাহলে মেট্রোলজির একটা দরকার আছে না? মেট্রোলজি সার্টিফিকেশনের জন্য ৬৫০০ টাকা। এই যে খেয়াল করেন, যেমন এই যে বিএসটি, আমি একটা ছোট্ট নোয়াখালীর একটা কোম্পানিকে বিএসটি করে দিয়েছিলাম। তাদের লোগোতে দেখেন বিএসটি মা, তারপরে এই যে ১০০ গ্রাম সাথে একটা বি লেখা আছে, তারপরে এই যে দেখেন এই যে চিহ্নটা, এইটা ট্রেডমার্ক রেজিস্ট্রেশন, এরকম চিহ্ন কেউ আর ব্যবহার করতে পারবে না। তারপরে এখানে লেখা আছে এই যে প্রান্ত বাফেলো। এই প্রান্ত বাফেলো নামে এই লোক ছাড়া কেউ কোনো পণ্য বাজারে বিক্রি করতে পারবে না। এটা হচ্ছে দইয়ের ১০০ গ্রামের কাপের ঢাকনাটা। তারপর আরেকটা দেখেন, এটা হলো ঘি। ঘিতে কি লেখা আছে দেখেন, কি কি লিখতে হবে একটা লেভেলে, সেটা নিয়ম আছে কিন্তু বিএসটিআই নির্ধারিত। একটু পরে আমি দেখাচ্ছি। এইটা আপনাকে বিএসটিআই কত নম্বর এবং কি কি এর মধ্যে আছে, কত নম্বর ব্যাচ, কত নম্বর কবে উৎপাদিত, কতটুকু ওজন, উৎপাদনকারীর নাম, কিউআর কোড, বারকোড ইত্যাদি। প্রয়োজন হলে আপনাদের আমার ফোন নাম্বার দিয়ে যাব, কেউ যদি আটকায় যান আমি তো আছি। মিজান সাহেব এনে আমাকে আপনাদের জিম্মায় অথবা আপনাদেরকে আমার জিম্মায় ছেড়ে দিয়েছেন, ফলে এখন আপনাদের কিছু দায় দায়িত্বের বা সমস্যার ভার আমার ঘাড়ে এখন চলে আসলো। সুতরাং দুশ্চিন্তার কারণ নাই। এইভাবে আপনার লেভেল তৈরি করতে হবে, মুদ্রণ করে অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে এই যে কোনো পণ্যের গায়ে বি লোগো ব্যবহারের নিয়ম, এটা বলে দিলাম, মুখে মুখে বলে দিয়েছি। বি মানে হচ্ছে ওজন ঠিক আছে। একটা মোড়কে কি কি থাকবে, এই 13টা তথ্য থাকতে হবে। কার জন্য? দুই ধরনের লোকের জন্য। এক হচ্ছে ক্রেতার জন্য, দুই হলো সরকারি রেগুলেটরি অফিসারদের জন্য। তারা কিন্তু হঠাৎ করে বিএসটিআই করে যে আপনি নিরাপদে ঘুমাবেন সেটা হবে না। হয়তো 8 মাস পরে হঠাৎ করে একটা পণ্য আপনি যেটা বাজারে বিক্রি করেছেন, তারা র্যান্ডম স্যাম্পল করে তুলে নিয়ে যে কারখানায় টেস্ট করবে যে ওই যে আপনি শুরুতে যখন লাইসেন্স করার সময় যেই পণ্যটা সাপ্লাই দিয়েছিলেন না, ওইখানে দুধের মধ্যে পানি দেন নাই, কিন্তু বিএসটিআই লাইসেন্স দেওয়ার পরে আপনি দুধের মধ্যে পানি মিশায়ে, সেটা কি পানি মেশানো দুধ নাকি দুধ মেশানো পানি, মাঝে মাঝে সন্দেহ হতে পারে, এরকম একটা অবস্থায় আপনি বিক্রি শুরু করলেন। বিএসটিআই কে ছেড়ে দিবে? বিএসটিআই কিন্তু ছেড়ে দিবে না। সুতরাং আপনার পণ্য ওরা নিয়মিত পরীক্ষা করবে। করে এই যে আরেকটা সুবিধা হলো, আপনি তৈরি করেছিলেন একটা পণ্য, শেলফের মধ্যে থেকে গেছে, কত নম্বর ব্যাচ, কবে তৈরি করা, এটা আপনারও তো দরকার হতে পারে ইনফরমেশন। সেজন্য লেভেলটা ভালো হওয়াটা জরুরি। আমরা ইচ্ছা মতো লেভেল করতে পারি না, নিয়ম মেনে এই তথ্যগুলো দেওয়া মানে হলো লেভেল। এই লেভেলটা পাবলিশ করার পরে আপনারা জমা দিবেন। এই যে আপনার চিটাগাংয়ের জন্য চট্টগ্রাম মহানগরীর ডবল মুডিং থানার আগ্রাবাদ মোড় হতে পশ্চিম দক্ষিণে জামবুড়ি পার্ক এবং উক্ত পার্কের দক্ষিণ পূর্ব কর্নারে বিএসটিআই বিভাগীয় অফিস চট্টগ্রাম অবস্থিত। সর্বনাশ, জান্নাতুল ফেরদৌসের ঠিকানায় দিয়ে ফেলেছে। এই হলো অফিস। অফিসটার অবস্থা খুব একটা ভালো না, কিন্তু ওদের ওয়েবসাইট থেকে নেওয়া অফিস, কিন্তু এই অফিসের মধ্যে যে সার্টিফিকেট দিবে ওইটা কিন্তু জরুরি। আর এখানে যার সাথে যোগাযোগ করবেন বিএসটিআই বিভাগীয় চট্টগ্রাম অফিসে, এখনকার দায়িত্বপ্রাপ্ত ভদ্রলোক জনাব গোলাম রাব্বানি, তবে এনারা চেঞ্জ হয়ে যান, প্রায় 8 মাস পরে দেখবেন আরেকজন হয়ে গেছে। সুতরাং এটা খুবই পরিবর্তনশীল। তো বর্তমানেরটা বলে দিলাম, তবে সাধারণত ইমেইল আর ফ্যাক্স এগুলো নাম্বার ঠিক থাকে। এইবার শেষ কথা বলে দেই, বিএসটিআই সার্টিফিকেট না করে যদি লোগো ব্যবহার করেন তাহলে কি হতে পারে। অবৈধ অথবা অনুমোদন ব্যতীত পণ্যের লেবেল মোড়কে বিএসটিআই গুণগত মান চিহ্ন একই অধ্যাদেশের 19 ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
সরকার এর আগে একটা অধ্যাদেশের কথা বলছে, অত ডিটেলস আপনাদেরকে জানানোর দরকার নাই, শুধু একটা অধ্যাদেশ আসে একেবারে সংসদ থেকে পাশ করা, ওই অনুযায়ী হলো কেউ যদি অনুমোদন ছাড়া এই 3 কোণা চিহ্ন ব্যবহার করে শাস্তিযোগ্য অপরাধ কি, এই সকল ধারায় সংগঠিত অপরাধ সমূহ মোবাইল কোর্টের মাধ্যমে এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে নিয়মিত মামলা দায়ের ও বিচারের মাধ্যমে আইনগত কার্যক্রম বাস্তবায়ন করা হয়ে থাকে। ধরবে কি আপনাকে? ধরবে হলো মোবাইল কোর্ট এসে ধরবে। বিএসটিআই যদি টের পায় আপনি অবৈধভাবে ওদের নিয়ম না মেনে লোগো ব্যবহার করছেন, তারা মোবাইল কোর্টকে ফোন দিবে। মোবাইল কোর্ট মানে হলো ডিসি অফিস, ডিসি ফোন দিবে ইউএনও কে, আর ইউএনও বুঝবে যে এইবার এই হরিণটা নাদুস নুদুস হয়েছে, এটা ঘাটটা মটকানো যাবে, ওইখানেই শেষ আপনি। এরপরে এই সকল ধারা লঙ্ঘনের কারণে সর্বনিম্ন 7,000 টাকা এবং সর্বোচ্চ 1 লক্ষ টাকা জরিমানা, সর্বোচ্চ 4 বছরের জেল বা উভয় দণ্ড হতে পারে। এখন 1 লক্ষ টাকাও দিলেন, আবার 4 বছর জেলের ভাতও করেন ফ্রি, পোষাবে আপনার? সুতরাং সতর্ক হওয়াটা জরুরি। এই আমার বিএসটিআই শেষ, আর 10 মিনিটের মধ্যে বাকিটুকু শেষ করব। কোনো প্রশ্ন? মনে হচ্ছে যে আপনাদের মাথার উপর বজ্রপাত হয়েছে, এটা বজ্রপাত নাকি বর্জ্যপাত আমি সেটা এখনো শিওর না, কিন্তু আচ্ছা আমি তাহলে একটু বলি। বিএসটিআই লোগো স্যাম্পল ট্যাম্পল নিয়ে গেছে, ভালো মন্দ তো সব জায়গাতেই আছে, আপনার আর কোনো খবর নাই। এদিকে আপনি প্রোডাক্ট বাজারেও ছাড়তে পারছেন না, অথবা ছাড়ছেন ভয়ে ভয়ে। অনেক সময় লেখে না মোটরসাইকেলে অ্যাপিয়ার অ্যাট সার্টিফিকেট দেয়, যে অ্যাপ্লাইড ফর রেজিস্ট্রেশন দিয়ে চালায় দেয় 6 বছর। বিএসটিআই এর এইগুলো কারবার চলবে না। বিএসটিআই অ্যাপ্লাই করছো, কবে অ্যাপ্লাই করছো? 6 মাস। মোবাইল কোর্ট বলে 6 মাসে হলো সার্টিফিকেট পাও নেই, এই ইয়ে করো, জরিমানা দাও, আপনি ধরা খেয়ে যাবেন। এবং মোবাইল কোর্ট কিন্তু এগুলো করে, কারণ মোবাইল কোর্টের সিস্টেমটা আমি জেনেছি, আমার ছাত্ররাই তো প্রশাসনে থাকে। মোবাইল কোর্টের এটা হচ্ছে তাদের ইনকামের একটা উৎস কি, ইউএনও অফিসের যে এই যে আসে একটু সবাইকে ভালো মতো চা নাস্তা টাস্তা খাওয়ায় না, টাকা তো সরকার দেয় না, এই মোবাইল কোর্টে ফি কালেকশন করে এটা দিয়ে চালায় দেয়। তাদের টার্গেট থাকে এই মাসে আমরা এই ইউনিয়ন থেকে 2 লাখ টাকা তুলবো, কারো দোষ না থাকলেও 2 লাখ টাকা তুলতে হবে, আর দোষ থাকলে তো কথাই নাই। 25,000 টাকা তোলার টার্গেট নিলে আপনার থেকে 1 লাখ টাকা তুলে ফেলে দিবে। এগুলো কথা জোর গলায় বলতেছি, আশেপাশে এবার ম্যাজিস্ট্রেট কেউ থাকলে এরা আবার এসে ওরা আমাকেই ধরে কিনা সন্দেহ। সুতরাং এগুলো ভুলে যান। সবচেয়ে বড় কথা হলো 6 মাস, হ্যাঁ 6 মাস যোগাযোগ করলেন, আপনি যোগাযোগ করলেন, বলবে আপনার পণ্য পাস করে নাই টেস্টে, আপনার পণ্য টেস্টে পাস করে নাই, আবার চেক করতে হবে। যখনই এই কথা কেউ বলবেন সরকারি অফিসে, অথবা যদি বলে যে না নিয়ম নাই, তখন বুঝতে হবে যে নিয়ম আপনাকে তৈরি করে নিতে হবে। তখনই বুঝবেন যে প্রোডাক্টটাকে পাস করায় নিতে হবে, এবং এই পাস করাতে গেলে দেবতাদেরকে একটু পূজা দেওয়া লাগবে, খুশি করা লাগবে। কারণ যেই দেবতা যেই ফুলে খুশি হয় তাকে সেই ফুলের পূজা দেওয়া লাগবে, এবং এই পরিমাণটা কত এটা নির্ভর করে সম্পূর্ণভাবে আপনার চালাকি এবং মুনশিয়ানার উপর। আমার কথা হলো ফ্রি যদি করতে হয়, তাহলে একটা উপায় হলো আপনার যদি সব ঠিকঠাক থাকে, এই আমার মতন হতভাগা যদি একটু সাথে থাকে, ওরা আমাকে ঘাটাতে একটু ভয় পায়। সেজন্য এর আগে এমনও গেছে, নোয়াখালী সুবর্ণচরে যেদিন বিএসটিআই এর পরিদর্শন টিম আমাকে ওখান থেকে বলছে যে আপনাকে আসতেই হবে, 4 জনের একসাথে বিএসটিআই হবে। নোয়াখালী সুবর্ণচরে যাওয়া যে কি দূরত্ব, প্রফেসর মিজান জানেন কি দূরে এটা, মানে অসম্ভব দূরে। আমি সেই ময়মনসিংহ থেকে রওনা দিয়ে 16 ঘন্টা করে সুবর্ণচরে গেছি শুধু 4 জন লোককে বিএসটিআই করায় দিতে, এবং এই জন্য আমি একটা পয়সা নেইনি। এটা আমাকে পিকেএসএফ পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন থেকে দায়িত্ব দিয়েছিল দেখে। ইম্পর্টেন্ট বিষয় হলো আপনাদের ক্ষেত্রে আমি একটা পয়সাও নিব না, ঠিক আছে? আপনাদের এই যে আজকে ট্রেনিং এর জন্য আমি যে পয়সা খরচ করে এখানে আসছি, এটার জন্য আমি আপনাদের বা মিজান সাহেবের কাছে একটা পয়সাও নিব না। এই যে আমি বলছি নিব না, সুতরাং মিজান সাহেবের আমাকে কিছু দেওয়ার আর প্রয়োজনই নাই। তাহলে কাদের জন্য আসছি? ফ্রি, নিজের পকেটে পয়সা খরচ করে আপনাদেরকে বিএসটিআই করাতে। তবে কানে কানে বলে আমার আরেকটা জরুরি মিটিং আছে, ওই মিটিংটা এখানে আসার আমার মূল কারণ। তো যাই হোক,
তো যাই হোক, বিএসটি আমি করাই দিব, আপনাদেরকে হেল্প করবো। আর না হলে কি করবেন, স্থানীয় কোনো সংবাদপত্রের সাংবাদিককে সাথে নিয়ে যাবেন, নিয়ে বলবেন যে আমার ভাই বন্ধু এই যে ইনি হলেন অপরাধ সাগরের সাংবাদিক, বুঝতে পারছেন? ওই সাংবাদিক শুনলে তারা বলবে সাংবাদিক লোক হাজির হয়ে গেছে, একটু ঠান্ডা হয়ে যেতে পারে। অথবা কোনো এনজিওর কর্মকর্তা বা এনজিওর মাধ্যমে অ্যাপ্লাই করবেন, ওরা এনজিওদেরকে একটু বনে, কারণ এনজিওরা একটা যেটাকে বলা হয় গোলমাল পাকায় ফেলতে পারে, হাউমাউ করে ফেলতে পারে। এই ধরনের মানে আপনাকে একটা আড়াল নিয়ে যেতে হবে। তারপরেও যদি কমের মধ্যে দিয়ে পার হতে হয় 25-30 হাজার টাকা তো মিনিমাম নাজরানা লাগে, তবে এটা কোনো নিয়ম নাই, আর এগুলো বলাও আমার জন্য শোভন না, বুঝতে পারছেন? এটা হলো অসৎ লোকদের কাজ। যদি এরকম হাতে নাতে ধরা পড়ে ওই বিএসসি অফিসারের বিপদ হবে, এবং আমরাই ধরবো, একেবারে সাথে সাথে ধরবো আমরা। এটা অবৈধ, কিন্তু বাংলাদেশ হলো অবৈধদের অভয়াশ্রম, এখানে সবকিছুই তো অনেকভাবেই হয়ে যায়। এখন ব্যাকরণটা যে যেভাবে লিখতে পারে নিজের অনুকূলে সেইভাবে। এখানে আমি শেষ করি, ঠিক আছে? তবে আমি কিন্তু আপনাদেরকে বলি যে চেষ্টা করবেন সহি রাস্তায়, কারখানার পরিবেশ ভেতরের এবং বাইরের সুন্দর রেখে সঠিক নিয়মে পণ্য প্রক্রিয়াজাত করে ভালো পণ্য মানুষের হাতে তুলে দেওয়ার জন্য, এবং এই যোগ্যতা অর্জনের সনদ হিসেবে বিএসটি জোগাড় করবেন। কোন রকমের 9-6 করে খারাপ জিনিস দিয়ে দিলাম অথবা কোন রকমের টাকা পয়সা দিয়ে বিএসটি নিয়ে আসলাম, এরকম না করাই উত্তম। আমরা জীবনের এমন একটা পর্যায়ে সবাই পৌঁছায় গেছি, আমাদের কিন্তু উপর আল্লাহর কাছে দায়বদ্ধতার একটা জায়গা এখন তৈরি হয়ে গেছে মনের মধ্যে। এই দায়বদ্ধতা থেকে আমরা চেষ্টা করব ভালো পণ্য মানুষের হাতে বিএসটিআই এর লোগো দিয়ে তুলে দেওয়ার জন্য, এবং বিএসটিআই এর লোগোটাও হালাল হবে, আমার পণ্যটাও হালাল হবে। এতটুকুই আমার বলার। কারো কোনো প্রশ্ন আছে আপনাদের? আচ্ছা, আমি জি মানে হ্যাঁ, এখনই সেটা আমি বলবো। এবার আমি শুরু করে দেই। শোনো, এটা খুবই এগুলোর উপর আমার ইংল্যান্ডে লেখাপড়া করে আসতে হয়েছে। সে 3.5 বছর পিএইচডি, আবার এরপর পোস্টডকে গেছি। এই 4-4.5 বছরের জিনিস তো একদিনে আপনাদেরকে পড়ানো সম্ভব না, বোঝানো সম্ভব। একটা ধারণা দিই চট করে করে, খেয়াল করেন। 10 কেজি দুধ বিক্রি করলে লাভ হয় 50 টাকা, লিটারে 5 টাকার বেশি লাভ হয়ই না আসলে, কঠিন। এখন যদি নিজে ফেরি করে প্রতিটা বাসায় বাসায় দিতে পারেন 15-20 টাকা লাভ আসতে পারে, কিন্তু এটা তো সবার জন্য সম্ভব না। সাধারণত আমরা 10 লিটার দুধ বিক্রি করে 50 টাকা লাভ, কিন্তু যদি 10 কেজি দুধ থেকে দই তৈরি করা হয় 7 কেজি, 10 কেজি দুধ থেকে কিন্তু কমপক্ষে 7 কেজি দই তৈরি হবে, এবং প্রতি কেজি দইয়ের কিন্তু 30 টাকা করে লাভ থাকবে, একেবারে নিশ্চিত। 100 টাকাও লাভ থাকতে পারে, আমি কম করে লিখছি কিন্তু। তাহলে 210 টাকা লাভ থাকবে। তাহলে 50 টাকা লাভ থেকে 210 টাকা লাভ ভালো না? এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডিশন, অর্থাৎ মূল্য সংযোজন, মানে কম মূল্যের দুধকে বেশি মূল্যের পণ্যে রূপান্তরিত করে বেশি লাভ করা, এটাকে আমরা বলি ভ্যালু অ্যাডিশন। তাহলে দুধকে আমরা ভ্যালু অ্যাডিশন করলে 210 টাকা লাভ থাকবে, একেবারে নেট লাভ। এর মধ্যে আপনার চিনি, পাত্রের খরচ, দই বীজের খরচ, মোড়ক, কিছু দুধ উপচায় নষ্ট হলো, এগুলো সব কিছু বাদ দেওয়ার পরেও শ্রমিক কর্মচারীর খরচ, তারপরে লাকড়ির খরচ বা গ্যাসের খরচ সব বাদ দেওয়ার পরেও 210 টাকা লাভ থাকে। আবার যদি 10 কেজি দুধ থেকে পনির তৈরি করা হয় 1.5 কেজি, 150 টাকা লাভ থাকে। পনির তৈরি করা একেবারে ডাল ভাত। যদি দরকার হয় একটু আপনাদেরকে ট্রেনিং আমি দিতে পারবো। 10 কেজি দুধ থেকে ঘি তৈরি হয় 400 গ্রাম, যেটা আপনি বললেন। শোনেন, নির্ভর করে এটা কি বিকেলের দুধ নাকি সকালের দুধ। সকালের দুধে ঘি হবে 350 গ্রাম, বিকেলের দুধে ঘি হবে 420 গ্রাম, দেশি গরুর দুধে হবে 450 গ্রাম, আর ফার্মের গুলোরটা আগেই যেটা বললাম। সুতরাং 10 কেজি দুধ থেকে আমরা গড়ে 400 গ্রাম করে ঘি ধরি, তবে কম করে হলেও 10 কেজি দুধে 380 গ্রাম ঘি হওয়া উচিত। হ্যাঁ, 30 কেজি কতটুকু হয় আপনার?
30 কেজি আপনার 1 কেজি 200 মতন হবে বা 1100 গ্রামের মতন হবে। 30 কেজিতে তো 1 কেজি হয়। 1 কেজি হলে দুধ পাতলা। আপনি কি নিজের ফার্মে হয় নাকি কিনে আনেন দুধ? স্যার এখন তো আমার পক্ষে আছে স্যার, যেহেতু আমরা এখানে দুধের ফ্যাট পুরি সব করতে করতেছি। স্যার একটা যাচ্ছে যদি যাচ্ছে না, যাই হোক আমরা সাধারণত বলি আমরা একটা পক্ষে স্যার নিজস্ব এটা ওইভাবে না, আমরা নিজেই চেষ্টা করছিলাম যে কিছু দেখে পরীক্ষা নিরীক্ষা নিজেই। হ্যাঁ, বাইরে কোনো না, ছেলে কোনো না, আমরা নিজেরাই পরীক্ষা দেখা কিন্তু শোন, এখানে অনেকগুলো ব্যাপার আছে। আপনার আনতে গেলে যেই ক্রিম সেপারেটর মেশিন, ওটার কোয়ালিটির ব্যাপার আছে। অনেক ননি আলাদা করার যন্ত্র ভালো মতো ননি তুলে আনতে পারে না, তখন ননি হয় পাতলা, তখন আপনার ভি কম হয়। আপনি ট্রেড গ্লোবাল থেকে নিছেন তো ম্যালেস্টিকটা ভালো, কিন্তু এটার ওই যে ক্রিম স্ক্রুটা টাইট ঠিক মতো না দিলেই পাতলা ক্রিম হবে। যাক, এটার ব্যাপারটা আলাদা। ঠিক আছে। আচ্ছা, 9 কেজি টক দই বিক্রি করতে পারবেন আপনি। 10 কেজি দুধ থেকে আপনার 1 কেজি ননি বের হবে আর 9 কেজি বের হবে তো ওই টানা দুধ তো আর আমি ফেলে দিব না, এখান থেকে আমি টক দই তৈরি করব। এই টক দই বিক্রি করলে আমার 9 কেজিতে 20 টাকা করে 180 টাকা লাভ থাকবে। আর দইয়ে ঘিতে আপনার এই 400 গ্রাম ঘি পাইকারি বিক্রি করলে কিন্তু কমপক্ষে 300 টাকা থাকবে, কমপক্ষে। বেশি তার অনেক বেশি থাকতে পারে, আমি কম করে ধরছি সব। এবং তাহলে মোট লাভ হবে 480 টাকা। তাহলে দেখেন 10 কেজি দুধ থেকে আমি কাঁচা দুধ বিক্রি করলে 50 টাকা লাভ। স্যার ঘিতে আপনি 400 টাকা লাভ দেখাইতেছেন, এখন 1200 টাকায় ঘি বিক্রি করেন। আপনারটাই ওই গরুগুলো বাদ ওই পেস্টিতে যাবে আবার। শুনেন, এখন 1200 টাকায় কি বিক্রি হয়? ঘি বিক্রি করতেছে। কে বিক্রি করছে? অনলাইনে বিক্রি করতেছে। অনলাইনে। শুনেন, আমি ঘি বাজারে ঢাকায় 2700 টাকা কেজিও দেখেছি, 2700। আমার দেখায় দেওয়া কারখানায় আমি ঘি বানানোর ট্রেনিং দিয়েছি, তার কাছ থেকে পাইকাররা ঘি কেনে 1400 টাকা কেজি। তারপর ওই পাইকার ঘি বিক্রি করে 1200 টাকা কেজি। এই রহস্যটা কি সমাধান বলেন তো? না, সে কিনলো 1400 টাকায়। ব্যবসা মানে কি? আমি কম দামে কিনবো, বেশি দামে বিক্রি করবো, এটা ব্যবসা। আর সে বেশি দামে কিনে কম দামে বিক্রি করে। তার মানে এখানে জিন ভূতের খেলা আছে কিছু। এই খেলাগুলো আমি ওপেন ময়দানে কিন্তু আমি ফাঁস করতে চাচ্ছি না। যারা করবেন কানে কানে বলে দিব পরে, ওটার কথা বাদ। ঠিক আছে। আচ্ছা, যাই হোক, মোটামুটি ভাবে আমি বললাম যে দুধ বিক্রি করে এখন লাভ কম রে ভাই, আর দুধ তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। মার্কেট কম আমাদের এখানে, কিন্তু টক যদি আমরা বেশিরভাগ দুধটা বাছুরি খেয়ে খাওয়াই, আর যদি ওই দুধটা যদি মার্কেটিং করা যায় তার রুগীদের জন্য, তাহলে ওটা কিভাবে আসে? টক দইয়ে যেহেতু ননি ছাড়ানো দুধে চর্বি কম, এবার টক দই পাতলা হয়। যাদের হার্টে ব্লক আছে তাদের জন্য এটা নিরাপদ ধরে নেওয়া হয়। যদি আসলে দুধের চর্বি খেলে হার্টের কোনো ক্ষতি হয় না, এটা একটা মানুষের ভুল ধারণা। তারপর ডাক্তাররা মনে করে যে, বিদেশিরা বলে না যে সব বাঙালি খারাপ, চোর বাটপার, সব বাঙালি খারাপ, সব রকম তেলই খারাপ। সেইভাবে তেলের জগতে একমাত্র তেল ভালো যেটা হার্ট ব্লক করে না, বরং হার্ট ব্লক সারায়, সেটা হলো ঘি। তারপরেও মানুষজনের ইচ্ছা, সে ননি আর তোলা দুধ খাবে, এখন বাধ্য হয়ে আপনি বিক্রি করবেন। কিন্তু এইরকম কাস্টমারের লেভেল কম। আমি আপনাকে একটা পরামর্শ দিই, এই যে আপনার চেহারা যে এত সুন্দর, তাই না? আমাদের মধ্যে সবচেয়ে সুন্দর কিন্তু ওনার চেহারা। আর চামড়ার দিকে তাকালে দেখেন, চামড়ার থেকে একেবারে একটা নূরের মতন আভা বের হয়ে আসতেছে না? শোনেন, আপনাদেরকে একটা কাহিনী বলি। আমরা চামড়া সুন্দর রাখতে মেয়েরা গায়ে কি না ব্যবহার করে, তাই না? ক্লিওপেট্রা বলে এক রানী নাকি গাধার দুধ দিয়ে গোসল দিত। তারপরে নিভিয়া, ডাভ, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে নাকি বাংলাদেশের সব কালো মেয়ে ফর্সা হয়ে যাওয়ার মতন অবস্থা হয়ে গেছে। এই জন্য ফেয়ার অ্যান্ড লাভলিটাকে বদলাই দিয়ে নামই বদলাই ফেলছে। আসলে কি হয় না? চামড়ার যত্ন কিন্তু উপর দিয়ে নিলে হবে না, চামড়ার যত্ন নিতে হয় চামড়ার তলা দিয়ে। তাহলে এখন আপনি ফেয়ার অ্যান্ড লাভলি চামড়ার তলায় মাখাবেন কিভাবে? আসলে ফেয়ার অ্যান্ড লাভলি চামড়ার তলায় মাখার কোনো উপায় নাই। উপায় হলো প্রতিদিন দুপুরবেলা গরম ভাতের সাথে আধা চামচ ঘি 2 গ্রাম মাথায় খাবেন। জীবন, যৌবন, সৌন্দর্য, 3টা জিনিস বাড়বে। এই কথাগুলো আপনি খামারি, এই কথাগুলো আপনি কাস্টমারদেরকে বলতে পারেন না। এটাই আমি মেডিকেলের স্কুলে বলার চেষ্টা করছি। জি, আচ্ছা, পরে হবে। জি,
যদি ক্রিম সেপারেট করে কেউ মিল্ক শেক সে কি ওই ওখান থেকে পনিরটা বের করতে পারবে? অবশ্যই পারবে। এটা কোয়ালিটির কোনো প্রবলেম? অবশ্যই প্রভাব হবে, আচ্ছা ওটা রাবারের মতো হবে। সুতরাং এখান থেকে পনির তৈরি করার আবার সিস্টেম আলাদা। আমি পুরা ননি তোলা দুধ থেকে ভালো ছানা হয় না, ছানা হয় রবারের মতো। সাধারণত 6 কেজি দুধে 1 কেজি ছানা হয়, এখানে 11 কেজি দুধে 1 কেজি ছানা হবে। ছানাটা হবে রবারের মতো শক্ত, কিন্তু এটাকে সুন্দর করার রাস্তা আছে। এমন সন্দেশ এখান থেকে তৈরি করা যাবে মানুষ শুধু খাবে আর খাবে, এটা না দুধ দিয়ে। এগুলোর জন্য আলাদা একটা জগৎ। আমি শুধু আইডিয়াটা দেওয়ার জন্যই প্রফেসর মিজান আমাকে এখানে আনছেন, কিন্তু রাস্তা আছে, এইটুকু শুধু আপনাদেরকে বললাম, রাস্তা কিন্তু আছে। হ্যাঁ রাস্তাটা কঠিন, কিন্তু রাস্তা আছে। আচ্ছা এবার বলি ডেইরি শিল্প বিকাশের মূল মন্ত্র। আপনারা অনেকে ডেইরি খামারের সাথে জড়িত, অনেকে দুধ প্রক্রিয়াজাতকরণের সাথে জড়িত। 3টা জায়গা যদি ঠিক থাকে তাহলে ডেইরি শিল্পে আপনারা লাভ করবেন, বাংলাদেশ উন্নতি হবে। একটা হলো সঠিক পদ্ধতিতে গাভী পালা, যেটা প্রফেসর মিজান আপনাদেরকে আডার হেলথের মাধ্যমে ওনারা চেষ্টা করেন, আমি এটাকে প্রশংসা করি। 2 হলো সঠিক পদ্ধতিতে দুধ প্রক্রিয়াজাতকরণ, যেটা হলো আমার টেরিটরি। কিভাবে দুধ ঘিতে কনভার্ট করতে হবে, কিভাবে ঘ্রাণ আনতে হবে, দানা ফেলতে হবে, মিষ্টি এমন ভাবে তৈরি করতে হবে যেন মুখে একটা মানে স্বাদ লেগে যায়। তারপরে দই এমন বানাতে হবে যে খেলে শুধু খেতেই ইচ্ছা করে। এগুলো কিন্তু একটা বিরাট জগৎ আছে, সেটা হলো সঠিক পদ্ধতিতে দুধ প্রক্রিয়াজাতকরণ। পরে সুষ্ঠু বাজারজাতকরণ, এটি হলো ব্যবসা। আপনি ভালো জিনিস উৎপাদন করলেন। আমি আপনাদেরকে বলি, আমার নিজের খামারও আছে, আমার নিজের ছোট কারখানা আছে, আমার নিজের। আমি তো দেখলাম যে আমার দই বাজারের সেরা, কিন্তু কেউ কেনে না। কেন? আমার 1 কাপ দই তৈরিতে খরচ পড়ে 16 টাকা 33 পয়সা, আর আরেকজন দই বিক্রি করতেছে 12 টাকায়। আমাকে তো 50 পয়সা লাভ করতে গেলেও তো আমাকে 17 টাকায় বিক্রি করতে হবে। 12 টাকায় বিক্রি করে মুদি দোকান, সেটা আবার বিক্রি করতেছে 15 টাকায়, সে 20 টাকায় বিক্রি করে। মানে আমারটা কিনলে 4 টাকা লাভ, ওরটা কিনলে 7 টাকা লাভ। সে কারটা কিনবে? অবশ্যই যেটা 7 টাকা লাভ। আমার ছেলেটাকে পাঠায় বললাম যে দই নিয়ে আসো, খেয়ে দেখি কেমন দই বিক্রি করে তারা। খেয়ে দেখি, বিশ্বাস করেন মুখে দেওয়ার উপযুক্ত না, না গন্ধ না স্বাদ। চামচ দিয়ে তুলে এক গাদা আমার জামায় পড়ে গেল, কাকের পায়খানার মতন করে, কোনো স্ট্রাকচার নাই। তারপরে সেটা বেশি লাভের জন্য খাওয়াচ্ছে। কারা খাওয়াচ্ছে? মুদি দোকান। অন্যের হাত দিয়ে নিজের ঢাক পেটাতে গেলে লাভও কমবে, ব্যবসাও নষ্ট হবে। সেজন্য বলি সুষ্ঠু বাজারজাতকরণ জরুরি। বাজারজাতকরণটা আপনাদের মূল চ্যালেঞ্জ, ভালো ঘি দই উৎপাদন করাটা না। এটা বুঝতে হবে, এটা আমি থেকে শিখছি। এই বিষ আমি খাইছি, আমি জানি যে কোন বিষের জ্বালা আপনাদের সামনে আছে, আমি তো জানি এটা। এরও রাস্তা আছে, অনেকগুলো সিস্টেমে আমরা বাজারজাত করতে পারি। যাই হোক, 10টা উন্নত জাতের গাভী পালনে মাসিক 50,000 টাকা লাভ আশা করা যায়। এটা মিনিমাম, মোটামুটি চালালে 70,000 টাকা পর্যন্ত লাভ থাকে। এটা লোকেশন বা গাভীর কোয়ালিটি অনেক কিছুর উপর ফ্যাক্টর ডিপেন্ড করে। সুতরাং গাভী পালন করে সংসার চালাতে গেলে, ভালো আয় করতে গেলে আসলে 10টার কম গাভীতে হয় না। আর 10টা গাভী যখনই হয় তখন এর সাথে আবার বাচ্চা থাকবে 15টা, মানে প্রায় 25টা গাভীর একটা খামার হতে হবে। আপনার সারাটা দিন যাবে কিন্তু এগুলোর পেছনে। সুতরাং যারা খামার দিবেন, আবার দইও তৈরি করবেন, ঘি তৈরি করবেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, যেই হাতে গোবর ঘাটা হয় সেই হাতে কিন্তু দই ঘি ঘাটা মুশকিল, দুধ ঘাটা মুশকিল। এটাকে আলাদা করতে হবে। যারা কারখানা করবেন তারা দুধ কিনে নিয়ে আসবেন, সার্টিফাইড খামার। যে একটা কাজ করবেন, যে খামার করবেন সে খামারই করবেন, অথবা খামারটা আপনার ছেলের হাতে দিয়ে দিবেন, কারখানা আপনার বউয়ের হাতে দিয়ে দিবেন, বাজারজাতকরণ আপনার হাতে রাখবেন। চিন্তা যা করবে একটা লাইনে চিন্তা করবেন, তাহলেই দেখবেন কাজটা সহজ হয়ে গেছে। এটা হচ্ছে আপনার একটা বিষয়। উন্নত জাতের গাভী পালন ও দুধ উৎপাদনের জন্য আপনি যে উন্নত জাতের গাভী নিতে হবে। 75 রক্তের গাভী হলো সবচেয়ে ভালো, এবং এদের প্রায়ই কিন্তু ওলানের সমস্যা হয়। ডক্টর মিজানের ল্যাবরেটরি আছে বা ওনার টিম আছে, এগুলোর জন্য ওনারা এক্সপার্ট। ওলানের ব্যাপারে সতর্ক থাকতে হবে। গাভী সুস্থ হওয়ার চাইতে বেশি জরুরি হলো ওলান সুস্থ হওয়া, তাই না কি মিজান বলেন? কাঁচা ঘাস দিবেন গরুর মুখে, গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবে 12 মাস, এবং ঘাসটা জরুরি, ঠিক আছে? তবে খড় খাওয়াও কিন্তু ভালো দুধ হওয়া সম্ভব, সেটার জন্য আলাদা খাওয়ার সিস্টেম আছে। আমি দরকার হলে একসময় বলে দিব আপনাদের।
মেশিন দিয়ে দুধ বানানো ভালো, গোয়ালার উপর নির্ভর করলে মুশকিল। আমি গোয়ালাদের ট্রেনিং দেই, বা গোয়ালারা একবার খুব খুশি হয়ে আবেগে আপ্লুত হয়ে আমাকে একটা সত্য কথা বলছে, বাংলাদেশের সবচেয়ে অনেস্ট যে ঘোষ, সেও 10 কেজি দুধে 1 কেজি পানি মেশায়। মেশিন দিয়ে মেশা দুধ দহন করলে এই ঝামেলাগুলো কমে যায়। ভালো মতো ওজন করতে হবে। এখন তো আপনার ভালো ওয়েইং ব্যালেন্স চলে আসছে, আমরা ওজন করে ঠিক মাপে দুধ দিব। দুধ থেকে দই, সন্দেশ, ঘি, মাখন এগুলো তৈরিটার এগুলো আমি যেহেতু আপনাকে পাওয়ার পয়েন্টে সব দিয়ে দিয়েছি, সেখানে আপনি পড়ে নিতে পারবেন। সংক্ষেপে শুধু বলি, দুধ থেকে যে খাবারগুলো আসে দুধের চাইতে খেতে মজা। দুধ খেয়ে কিন্তু ভালো লাগে না, বাচ্চারা দুধ খেয়ে বমি করার মতন অবস্থা হয়। আর আমার কথা বলি, আমি কিন্তু ঠান্ডা দুধ মানে একেবারে যদি বরফ ঠান্ডা হয় তাহলে খেতে পারি, আর যদি এমন গরম হয় যে একবার ঠোঁট থেকে শুরু করে পেটের পাকস্থলী পুরাই ফেলতেছে তাহলে খেতে পারি। এর মাঝখানের দুধ আমি মুখে দিলে আমার বমি লাগে। এটা আমি এই ডেইরি সায়েন্স পাস করে যদি আমার এই অবস্থা হয়, তাহলে সবার কি অবস্থা? দুধ খেলে অনেকের পেটে গ্যাস হয়, দুধ খেলে অনেকের পেটে মোচড় দিয়ে ব্যথা হয়, যেগুলোর কারণও আছে। কিন্তু দুধের থেকে যে দই, ঘি, মিষ্টি, মাখন হয়, এগুলো খেলে কিন্তু এই সমস্যাগুলো থাকে না। এগুলোর বাজারের চাহিদাও বেশি। বাঙালিরা দুধ খায় শুধুমাত্র বছরে 1 মাস, আর রসগোল্লা খায় বাকি 11 মাস। সুতরাং রসগোল্লার দিকে যেতে হবে, মানে পণ্যের দিকে। আচ্ছা, দহনের 12 ঘন্টার মধ্যে কিন্তু দুধ টক হয়ে যায়, কাঁচা দুধ, আর ফ্রিজে রাখলে 24 ঘন্টায় টক হয়ে যায়। সেজন্য দুধ দহনের সাথে সাথে একটা ডিপ ফ্রিজ রাখবেন, ডিপের মধ্যে বালতি থাকবে, ওর মধ্যে দুধ 5 লিটার 7 লিটার করে ঢেলে ফেলে দিবেন। দুধ থেকে দই তৈরি করার পদ্ধতি এখানে খুব সংক্ষেপে বলা আছে, যদিও এইটা ফলো করে দই তৈরি করাটা পুরোপুরি মুশকিল। তারপর সংক্ষেপে বলা আছে দই তৈরির কারখানা, দই কিভাবে আপনার হিট দিয়ে জমাতে হবে, এই জিনিসগুলো একটু আইডিয়া রাখবেন। না হলে আমার ফোন নাম্বার দিচ্ছি, পরে ফোন দিবেন। দুধ থেকে পেড়া সন্দেশ তৈরি করা, এটাও খুবই ভালো। কতটুকু দুধ থেকে কতটুকু হবে, কতটুকু চিনি মেশাতে হবে, সেটাও দেওয়া আছে। যে পেড়া সন্দেশ দুনিয়ার সেরা খাবারগুলোর একটা। এই যে পেড়া সন্দেশ বানাই, দেখেন এই অবস্থায় গেলে কিন্তু চুলা থেকে নামাতে হবে, একদম শুকায় ফেললে সর্বনাশ, ওরা শেপ দিতে পারবেন না। তারপরে দুধ থেকে ছানার সন্দেশ, কাঁচা দুধ বললাম না, টানা দুধ বলছি না, টানা দুধ বলক ওঠার সময় এর মধ্যে প্রতি 1 মণে 200 গ্রাম করে ময়দা দিয়ে দিবেন। তারপর যে ছানা কাটবেন, এই ছানাটা হবে আঠা আঠা সুন্দর। এই ছানা দিয়ে যে সন্দেশ হবে, কেউ ধরার উপায় নাই যেটা টানা দুধ দিয়ে তৈরি। তাহলে ময়দা মারতে হবে, এটারও টেকনিক আছে। কতটুকু? 1 মণে 200 গ্রাম। এই দেখেন ছানা কাটার প্রক্রিয়াগুলো এখানে দেওয়া আছে। এই ছানাটাকে হালকা আঁচে পাক দিয়ে সন্দেশ তৈরি হয়ে যাবে। ছানা থেকে রসগোল্লা তৈরি আরো সোজা। ছানার সাথে একটু ময়দা মিশাতে হবে। 1 কেজি ছানাতে 20 গ্রাম মানে 1 টেবিল চামচ ময়দা মিশায় ছোট ছোট বল তৈরি করে চিনির শিরা, 3 কেজি চিনি 1 কেজি শিরায় মানে ঘন করে জাল দিয়ে এখানে 40 মিনিট ফুটালে রসগোল্লা হয়ে যাবে। জি, এটা তো গরুর দুধ থেকে, মহিষের দুধ থেকে তৈরির পথটা কি আলাদা? সেম। মহিষের দুধ থেকে আরো বেশি হবে, কারণ মহিষের দুধ ছানা ঘন বেশি। আমার শুনেন, আমাকে কিন্তু আমি 15-র মধ্যে ছেড়ে দিব, তো সেজন্য আমি তাড়াতাড়ি করতেছি আপনাদের। হ্যাঁ, দিয়ে দেওয়া হবে, আমি দিয়ে দিয়েছি অলরেডি। জি, প্রসিডিউরগুলো যদি একটু দেওয়া যায় স্যার। এই তো এখানে প্রসিডিউর আছে। আর ডিটেইলস এর জন্য যারা যেইটা করবেন দরকার আমার সাথে যোগাযোগ করবেন, আমি মেরে পাঠিয়ে দেব। আমি তো এগুলো ট্রেনিং দেই, তো আমার কাছে সব ডিটেইলস রেসিপি দেওয়া আছে। এই যে ননি তৈরি করা আলাদা করার যে যন্ত্র, বড়গুলো যন্ত্র নেবেন, বড় যন্ত্রে এফিসিয়েন্সি বেশি। এখন ইন্ডিয়ার যন্ত্রগুলো পাওয়া যায় না, চাইনিজ কিছু যন্ত্র আছে, ওগুলো কিনবেন। ইন্ডিয়ার কিনলে শুধু মহেশেরটা কিনবেন 550 লিটার ঘন্টায়, ওটার ক্যাপাসিটি। দুধ থেকে পনির তৈরি করা একেবারে সোজা, তবে এর জন্য মাওয়া জল বা রেনেট লাগে। এটা কেনার জন্য আলাদা দোকান আছে, ওখানে আমাকে বললে আমি খোঁজ দিয়ে দিব। সাধারণত এই যে পনিরের একটা ছোট বাজার আছে বাংলাদেশে, চাইলে পনির রান্না করার পনির, এই যে দেখেন রান্না করার পনির বা সরাসরি খাওয়ার পনির আপনারা বানাতে পারবেন দুধ থেকে। দুগ্ধপণ্য বাজারজাতকরণটা 3 ভাবে হতে পারে। এক হচ্ছে আপনার শোরুম আছে, 2 হচ্ছে আপনি মোবাইল ভেন্ডর, অর্থাৎ আপনি পথে পথে ছোট ছোট ঠেলা গাড়ি অথবা লোক বসায় রেখে কিয়স্ক বলি আমরা, বিক্রি করতে পারেন, অথবা অন্যের মাধ্যমে বিক্রি করতে পারেন, যেটা বলি মুদি দোকানদার। অন্যের মাধ্যমে বিক্রি করলে আপনার যদি 50 পয়সা লাভ হয়, তাকে লাভ দিতে হবে কমপক্ষে 3 টাকা। এটাকেই বলা হয় লাভের গুড় পিঁপড়ায় খায়। বুঝতে পারছেন? সেই জন্য সতর্ক থাকবেন।
নিজের হাতে দিলে এই যে ছোট ভেন্ডর দেখেন সুন্দর পনির বিক্রি করে পাচ্ছে। দুধের কারখানা স্থাপনের জন্য উপযোগীকরণের জন্য 1 লাখ টাকা লাগবে, যন্ত্রপাতি ক্রয়ে 2 লাখ টাকা লাগবে, মোট খরচ 3 লাখ টাকা। 200 লিটার দুধ প্রক্রিয়াজাতকরণে মাসে 20,000 থেকে 40,000 টাকা লাভ থাকবে। আমরা ধরে নিই প্রতি লিটার থেকে 10 টাকা করে লাভ আসবে। এটা হচ্ছে আমাদের গ্রস মার্জিন। যদি আসে প্রতি আপনি 100 লিটার থেকে যদি 10,000 টাকা লাভ আসে, প্রতি লিটার থেকে আমাকে এই 10 টাকা লাভ করতে হবে, নাহলে আমার হবে না, পোষাবে না। তখনই মাত্র মাসে আপনি 200 থেকে 20,000 থেকে 40,000 টাকা লাভ করতে পারবেন কমপক্ষে। হবে, চমৎকার মাঠা তৈরি হবে, প্রথম শ্রেণীর। কারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি, টানা দুধ থেকে সবচেয়ে ভালো তৈরি হবে লাবান, ভালো তৈরি হবে লাচ্ছি, ভালো তৈরি হবে বোরহানি মাঠা। এগুলো ধরার কোনো উপায় নাই। টানা দুধকে এমন ভাবে প্রক্রিয়াজাতকরণ করা যাবে মনে হবে ননি তোলাই হয়নি। সিস্টেম আছে, এই ভুট্টার ময়দা মিশাই নেবেন 3% হারে, তাহলেই হয়ে যাবে। কারখানার প্রয়োজনীয় যন্ত্রপাতি ফ্রিজ, ডিপ ফ্রিজ, ক্রিম সেপারেটর মেশিন, এই মাখন তোলার জন্য মিক্সচার, তারপরে একটা সিঙ্গেল বার্নার চুলা, ডবল বার্নার চুলা নেবেন না কোনোদিন, ঠিক আছে? সিঙ্গেল বার্নার চুলা, তাহলে বড় হাঁড়ি উঠাতে পারবেন। এই স্টিলের পাত্র, সাদা স্টিলের, এই দই প্যাকেট করার জন্য প্যাকেট, এবং ঘি প্যাকেট করার জন্য বাসার যে ইস্ত্রি 800 টাকা দামের, ব্লিস্টার দিয়ে সুন্দর প্যাকেট করে মোড়াই দিবেন। এটা পারেন? ঘি উপর করে দিলে পড়বে না, একেবারে সুন্দরভাবে রূপালী একটা আবরণ দিয়ে ঘিয়ের প্লাস্টিকের মুখটা বন্ধ করা। এটা পারেন কে কে? হাত তোলেন দেখি। এটা আপনাদের শেখানোর বিষয় আছে। একেবারে কম খরচে এটা হয়ে যাবে, এই ইস্ত্রি দিয়ে একটা ডলা দিয়ে। আর দুধ বা জিনিস প্যাকেট করার জন্য ইম্পালস সিলার। থার্মোমিটার ব্যবহার করবেন, স্টিলের থার্মোমিটার, দাম হলো 1500 টাকা। কাঁচেরটা না, কাঁচেরটা ব্যবহার করা নিষেধ। পিএইচ মিটার, দুধ টক হয়ে গেছে কতটুকু মাপার জন্য। আর দুধে পানি মেশানো কিনা ল্যাক্টোমিটার। আর ওজনের ব্যালেন্স। এরকম একটা টেবিল, এরকম একটা র্যাক। এই হচ্ছে আপনাদের হোটেল, এটা কাটা।